শহরে একের পর এক ধর্ষকের লাশ পাওয়া যাচ্ছে। তাদেরকে কেউ একজন গলায় ফাঁস দিয়ে হত্যা করছে, আর এই লাশগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে রাখা। সেখানে মার্কিউলিসের নামে একটা চিঠিও পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই ধর্ষকদের হত্যা করছে মার্কিউলিস নামের কেউ। এখন কথা হলো, এই মার্কিউলিস কে, তার আসল পরিচয় কি? তো আমি এখন এক্সপ্লেন করব চরকির ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ মার্কিউলিস। গল্পটা অনেক জড়ানো পেঁচানো, এখানে অনেক ডার্ক পলিটিক্সের খেলা আছে। তো অনুরোধ থাকবে আমার বলা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। গল্পের শুরুতে আমরা রবিন আর জয়িতাকে দেখি। তারা দুইজন তাদের রিলেশনশিপ নিয়ে অনেক ঝামেলায় আছে, কারণ রবিন একজন ড্রাগ অ্যাডিক্টেড। জয়িতা অনেকবার বারণ করার পরেও সে ড্রাগস নেয়, যেটা নিয়ে তাদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে। এবার রবিন জয়িতার মাথায় হাত দিয়ে প্রমিস করেছিল সে আর ড্রাগস নিবে না, কিন্তু সে তারপরে আবারও ড্রাগস নিয়েছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ ঝামেলা লেগেই আছে। তারপরে জয়িতা রাগ করে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় আসলে সে দেখে তার বড় বোন আর তার দোলাভাই এসেছে। তার বড় বোনের ফ্যামিলিতেও সবসময় ঝামেলা লেগেই থাকে। জয়িতা হলো মেজো। জয়িতা রবিনকে নিয়ে এমনিতেই ডিপ্রেশনে ভুগছে, তারপরে বাড়িতে আসলে ফ্যামিলি ক্রাইসিস। এই সব কিছু নিয়ে সে আরও টেনশন করতে থাকে। তারপরে জয়িতার ছোট বোন জ্যোতি টেলিভিশন খুললে দেখতে পায় একটা ধর্ষকের লাশ পাওয়া গেছে। তাকে হত্যা করেছে মার্কিউলিস। ধর্ষণের সাজাপ্রাপ্ত যাদের বিচার হচ্ছে না, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করছে মার্কিউলিস নামের কেউ একজন। হত্যার পরে তাদের গলায় একটা চিরকুট পাওয়া যাচ্ছে, তবে এই মার্কিউলিসকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তবে মার্কিউলিসকে অনেকে হিরো মনে করতে শুরু করেছে। শহরের বড় একটা অংশ মার্কিউলিসের সাপোর্টার। তারা মার্কিউলিস নামে মঞ্চ তৈরি করেছে, আর তারা মার্কিউলিসের কাজগুলোকে সঠিক মনে করছে। এদিকে জয়িতার খুব মন খারাপ। সে রবিনকে নিয়ে খুবই চিন্তিত। রবিন তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু জয়িতা তার ফোন তোলে না। তারপরে আমরা হোসনে আরা নামের একজন ভদ্রমহিলাকে দেখি। দুজন সাংবাদিক এসে তার ইন্টারভিউ নিচ্ছে। একজনের নাম সিনথিয়া আর একজনের নাম তুহিন। তারা ফার নামের একটা এজেন্সির হয়ে কাজ করে। ফার মানে ফাইট এগেনস্ট রেপ। তারা সেই সকল কেস নিয়ে কাজ করে যেগুলো সঠিক তদন্ত বা বিচার হয়নি, সেগুলোকেই মানুষের সামনে তুলে ধরে। নতুন করে ন্যায় বিচার পাওয়ার জন্য তারা কাজ করে। তারা হোসনে আরার থেকে ইন্টারভিউ নেয়। তার মেয়েকে কারা যেন রেপ করে রাস্তায় ফেলে গেছিল, তারপরে সে মারা যায়। তবে পরে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়। হোসনে আরা তার মেয়ের হত্যার কোনো বিচার পায়নি। তার মেয়ের নাম ছিল স্নিগ্ধা। তো স্নিগ্ধার ন্যায় বিচার পাওয়ানোর জন্য সিনথিয়া আর তুহিন কাজ করছে। ওদিকে জয়িতা, সে বারবার রবিনের ফোন কেটে দিচ্ছিল। তারপর থেকে সে রবিনকে আর ফোনে পাচ্ছে না। এভাবেই 2-3 দিন পার হয়ে যায়। জয়িতা কোথাও রবিনের খোঁজ পায় না। তারপরে জয়িতা আসে তার ফ্রেন্ড অনামিকার কাছে রবিনের ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু অনামিকা বলে সেও জানে না রবিন কোথায়। তাদের ফ্রেন্ড সার্কেলদের ভিতরে খোঁজ নিয়েও দেখেছে, কিন্তু রবিনের কথা কেউই জানে না। তারপরে আমরা শাফকাত জামান আর তার পিএস বদরুলকে দেখি। বদরুল মূলত শাফকাত জামানের রাজনৈতিক উপদেষ্টা। বদরুল জানায় গত কয়েকদিন ধরেই রবিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শাফকাত জামান হলো অনেক বড় একজন পলিটিশিয়ান। সে বলে রবিন অভাবের কারণে বাইরে থাকে না, সে বাইরে থাকে তার স্বভাবে। বদরুলকে বলে রবিনের মেয়ে বান্ধবীদের কাছে খোঁজ নিতে, হয়তো পাওয়া যাবে। ওদিকে সেই মার্কিউলিস মঞ্চ আইন বিচার এইসবে বিশ্বাসী না, তারা মার্কিউলিসের আদর্শে বিশ্বাসী। তাদের মতে আইন যেটা করতে পারছে না মার্কিউলিস সেটা করে দেখাচ্ছে। এখন মার্কিউলিস মঞ্চ স্নিগ্ধার কেসটা নিয়ে সমাবেশ শুরু করেছে। তারপরে সিনথিয়া আসে হোসনে আরার সাথে কথা বলতে। এখানে একটু বলে রাখি, সিনথিয়া যেই প্রতিষ্ঠানের হয়ে কাজ করে ফার, অর্থাৎ ফাইট এগেনস্ট রেপ, তারা আবার এই মার্কিউলিস মঞ্চকে দেখতে পারে না। সিনথিয়ার মতে মার্কিউলিস একজন সিরিয়াল কিলার, তারা বিচার বহির্ভূত হত্যাকে সাপোর্ট করে না। তারপর সিনথিয়া হোসনে আরাকে বলে তার কিছু পেপারে সাইন লাগবে, কারণ তারা স্নিগ্ধার কেসটা রিওপেন করতে চায়। তখন সেখানে হোসনে আরার নামে একটা পার্সেল আসে, যেটা পাঠিয়েছে মার্কিউলিস। সিনথিয়া সেই পার্সেলটা খুলতেই চমকে ওঠে, কারণ তার ভিতরে একটা কাটা পুরুষাঙ্গ ছিল, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তারপরে সিনথিয়া তুহিনকে নিয়ে নারু অফিসে আসে। নারু হলো ন্যাশনাল অ্যান্টি রেপ ইউনিট। তারা রেপের কেসগুলো হ্যান্ডেল করে। সিনথিয়া সেখানে অভিযোগ করে এই পুরুষাঙ্গটা কার, এটা কে পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে বলে। তখন ইন্সপেক্টর আজিম বলে তারা এই বিষয়ে কাজ করছে, কিন্তু সিনথিয়া একটু অ্যারোগেন্ট টাইপের। সে বলে আপনারা কিছুই করতে পারবেন না। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 1 লাখের বেশি রেপ কেস পেন্ডিং আছে, তার কোনো বিচার হচ্ছে না। ওদিকে জয়িতা আর অনামিকা বের হয়েছে রবিনের খোঁজে।
তারা তাদের আরেক ফ্রেন্ড জয়ের বাসায় যায়। জয় ছিল অনামিকার এক্স বয়ফ্রেন্ড। সেখানে তারা রবিনের বিষয়ে খোঁজ করতে এসে উল্টো অনামিকা জয়ের সাথে তাদের পুরনো রিলেশন নিয়ে ঝগড়া শুরু করে দেয়। জয়িতা তাদেরকে থামিয়ে দিয়ে বলে রবিন কোথায়, কিন্তু জয় বলে সে কি করে জানবে যে রবিন কোথায়। 2 দিন আগে তারা একসাথে ছিল, তখন আমরা সেদিনের ঘটনা দেখি। আর রবিন, জয় আর অরিত্র একসাথে ছিল। রবিন নেশা করে উল্টো আরও জয়ের সাথে ঝামেলা করেছিল। তারপরে আমরা জয়িতা আর রবিনের কিছু ভালো স্মৃতি দেখি। এই স্থানে একটা গাছ ছিল যেখানে রবিন আর জয়িতা প্রায় আসতো। অনামিকার সাথে এখানে রবিনকে খুঁজতে এসে তার পিছনের স্মৃতি মনে পড়ে। ওদিকে বদরুল এসে শাফকাত জামানকে জানায় সে লোকজন দিয়ে রবিনের খোঁজ করার চেষ্টা করছে, কিন্তু রবিনকে কোথাও পাওয়া যায়নি। এখন তাদের পুলিশের কাছে যাওয়া উচিত। তবে শাফকাত জামান জানায় এখন থানা পুলিশ করলে সমস্যা হবে, কারণ সে এমনিতেই নমিনেশন নিয়ে ঝামেলায় আছে। ওদিকে ইন্সপেক্টর আজিম অফিসার মনিরকে বলে তারা যে কাটা পুরুষাঙ্গটা পেয়েছে সেটার ফরেনসিক টেস্ট করেছে, তবে কোনো তথ্য পাওয়া যায়নি এবং সেখানে একটা অন্ডকোষ মিসিং ছিল। অন্যদিকে বদরুল রবিনের খোঁজ না পেয়ে অনামিকার কাছে ফোন করে। অনামিকা জানায় সেও রবিনকে খোঁজ করছে, কিন্তু রবিনের খোঁজ পাচ্ছে না। তারপরে বদরুল জয়িতার কাছে ফোন করে আর রবিন কোথায় জানতে চায়। জয়িতাও একই কথা বলে, সেও রবিনকে খুঁজছে। তারপরে নারু অফিসে আরও একটা মার্কিউলিসের কেস আসে। আজিম তার পুরো টিম নিয়ে ক্রাইম স্পটে যেয়ে দেখে আরেকটা ডেড বডি, তবে এটা ছিল রবিনের। ডেড বডির উপরে চিরকুটে লেখা ছিল আমি স্নিগ্ধার ধর্ষক আর ইহাই আমার শাস্তি, মার্কিউলিস। লাশের পাশে পড়ে থাকা ফোন থেকে আজিম লাস্ট নাম্বারে ফোন করে আর যেটা তোলে জয়িতা। এতদিন পরে রবিনের ফোন পেয়ে জয়িতা তো খুব এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু আজিম রবিনের মৃত্যু সংবাদটা তাকে জানায়। জয়িতা তখন কান্নায় ভেঙে পড়ে। তারপরে আমরা সেই রাতের ঘটনা দেখি যেই দিনের পর থেকে রবিন নিখোঁজ ছিল। রাতের বেলা রবিনের সাথে জয়িতার ফোনে ঝামেলা হচ্ছিল। রবিন রাস্তা দিয়ে যেতে যেতে ফোনে কথা বলছিল, তখন পিছন থেকে একজন কালো পোশাক পরা লোক রবিনকে ফলো করতে থাকে। এরপরে তার সাথে কি হয়েছিল তা আমরা আর দেখতে পাই না। ওদিকে আজিম অফিসার মনিরকে জানায় রবিনকে কেউ পিছন থেকে দড়ি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করেছে আর ডেড বডির পুরুষাঙ্গ মিসিং। এখানে তারা 2 2 4 মিলিয়ে ফেলে। আগে পুরুষাঙ্গ, তারপরে রবিনের ডেড বডি। ধারণা করা হচ্ছে ওটা রবিনেরই ছিল। তবে সমস্যা হচ্ছে ফরেনসিক রিপোর্ট থেকে তারা জানতে পেরেছে যে অন্ডকোষ তো একটা মিসিং। তারপরে আজিম জয়িতাকে জিজ্ঞাসাবাদ করে রবিনের সাথে তার শেষ কি কথা হয়েছিল, তাদের মধ্যে কি সম্পর্ক। জয়িতা তাকে সত্যিটা বলে। এখানে আজিমের থেকে জয়িতা জানতে পারে রবিনের এক্স গার্লফ্রেন্ড স্নিগ্ধার কথা, তাকে রেপ করে মার্ডার করা হয়েছিল। এটা জয়িতা জানতো না। জয়িতা জানতো স্নিগ্ধার মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টে। আজিম জানায় স্নিগ্ধা হত্যার সাথে যারা জড়িত ছিল মার্কিউলিস তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করছে, আর মার্কিউলিস ধর্ষকদের হত্যা করে, মানে স্নিগ্ধাকে ধর্ষণ করা হয়েছিল। এটা শুনে জয়িতা চমকে যায়। তারপরে সিনথিয়া স্নিগ্ধার মাকে নিয়ে প্রেস ব্রিফিং করে। তারা আইনি প্রক্রিয়ায় স্নিগ্ধার বিচার চায়, এই জন্য তারা তার কেসটা রিওপেন করতে চায়। তবে তারা মার্কিউলিস মঞ্চকে সাপোর্ট করে না, তারা কোনো রকম বিচার বহির্ভূত হত্যাকে সাপোর্ট করে না। তবে ওদিকে মার্কিউলিস মঞ্চ, তারা তো মার্কিউলিসকে হিরো মনে করে। মার্কিউলিস মঞ্চের যে প্রধান ছিল রাহাত, সে সবার সামনে দাঁড়িয়ে বলে সারা দেশে অনেক ধর্ষণ হচ্ছে, কিন্তু আইন তার কোনো বিচার করতে পারছে না। মার্কিউলিস তাদের সঠিক বিচার করছে, এই জন্য তারা মার্কিউলিসকে সাপোর্ট করছে, আর এটা অনেক মানুষ ভালোভাবেও নিচ্ছে। এতে করে তাদের দলে আরও লোক ভারী হচ্ছে। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে রাহাত তার অ্যাসিস্ট্যান্ট ফাইজুলকে বলে তারা চিন্তা করছে এখন তারা একটা রাজনৈতিক দলে পরিণত হবে। ওদিকে ছেলের এমন মৃত্যুতে শাফকাত জামান খুবই কষ্ট পায়। তারপরে আজিম অনামিকাকে স্নিগ্ধার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে অনামিকা বলে স্নিগ্ধা 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওদিকে জয়িতা অরিত্রর সাথে দেখা করে, রবিনের ব্যাপারে সে জানতে চায়। অরিত্র জানায় রবিন নিখোঁজ হওয়ার 2 দিন আগে তার সাথে কথা বলেছিল, তারপর থেকেই সে আর কিছু জানে না। অরিত্র তখন জয়িতাকে বলে যে রবিন কি তোর কাছে কোনো পার্সেল দিয়েছিল। জয়িতা বলে সে মনে করতে পারছে না, আর কিসের পার্সেল। অরিত্র মূলত নিজে ড্রাগস না নিলেও সে রবিনকে ড্রাগস সাপ্লাই দিত, আর সে এই ড্রাগসের ব্যবসার সাথে খুব ভালোভাবেই জড়িত। শাফকাত জামান আর বদরুল আসে নারু অফিসে। শাফকাত জামান আজিমকে বলে আমি আমার ছেলেকেও হারালাম, আবার এই অফিসেও আমাকে আসতে হলো। আমার ছেলেকে কে মেরেছে তার নামটা শুধু আমাকে বলেন।
ওদিকে সিনথিয়া আর তুহিন হোসনে আরার আর একটা ইন্টারভিউ নিচ্ছিল। তখন তার কাছে খবর আসে যে আরও একটা পার্সেল এসেছে, যেটার ভিতরে একটা অন্ডকোষ, মানে সেই মিসিং অন্ডকোষ, যেটা পাঠিয়েছে মার্কিউলিস। এটা শুনে সিনথিয়া তো খুবই রেগে যায়। সে আবার নারু অফিসে কমপ্লেন করে। একবার তার কাছে পুরুষাঙ্গ পাঠিয়েছে, আবার এখন অন্ডকোষ। কি হচ্ছে তার সাথে? সে সোজাসুজি শাফকাত জামানের নামে অভিযোগ করে আসে। তারপরে আরও একটা লাশ পাওয়া যায়, এটাও মার্কিউলিস হত্যা করেছে। এই লাশটা ছিল জয়ের, মানে অনামিকার এক্স বয়ফ্রেন্ড। রাতের বেলা জয় অনামিকার সাথে ফোনে কথা বলছিল। সেই সময় কালো পোশাক পরা একজন লোক এসে তাকে পেছন থেকে ফাঁস দিয়ে মেরে ফেলে। ওদিকে জয়িতার মা সবকিছু জেনে গেছে। সে জয়িতাকে রবিনের ব্যাপারে জিজ্ঞাসা করলে জয়িতা বলে ফেলে যে রবিন তার হাজবেন্ড, তারা বিয়ে করেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি রবিন জয়িতাকে প্রপোজ করেছিল, আর জয়িতাও এতে রাজি হয়ে গিয়েছিল। তাছাড়াও তাদের 5 বন্ধুর সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল দেখি আমরা। এখন তাদের মধ্যে 2 জন মারা গেছে, বাকি আছে 3 জন। তবে জয়িতা এখন তার ফিজিক্যাল টেস্ট করে জানতে পারে যে সে প্রেগনেন্ট, বাচ্চাটা রবিনের। জয়িতা তো অনেক আপসেট হয়ে পড়ে। রবিন বেঁচে নেই, কিন্তু তার বাচ্চা জয়িতার পেটে। তবে রবিনকে সবাই এখন একজন রেপিস্ট হিসেবে জানে। জয়িতা এই বাচ্চার কি পরিচয় দিবে, সবার কাছে কি বলবে? ওদিকে সিনথিয়া প্রেস ব্রিফিংয়ে বলে রবিন আর তার বন্ধুরা মিলে স্নিগ্ধাকে রেপ করে হত্যা করেছে, কিন্তু পুলিশ বলছে রবিনের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এটা শুনে জয়িতা আসে সিনথিয়ার অফিসে তার কাছে দেখা করতে। জয়িতা সিনথিয়াকে প্রশ্ন করে যে আপনি কিসের উপর ভিত্তি করে রবিনকে একজন রেপিস্ট বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? সিনথিয়া বলে অবশ্যই আছে, আর সেটা ইনভেস্টিগেট করলে বোঝা যাবে। ওদিকে শাফকাত জামান আর বদরুল আসে স্নিগ্ধার বাবা শহীদের সাথে কথা বলতে। সে একটা প্রেস চালায়। শহীদ তার সাথে কথা বলতে চায় না। শাফকাত জামান বলে আপনার মেয়েও ডেড, আমার ছেলেও ডেড, সবকিছু শোধ, কিন্তু আপনার ওয়াইফ তো আমার সাথে ঝামেলা করতে উঠে পড়ে লেগেছে। শহীদ বলে যে তার ওয়াইফের সাথে তার কোনো যোগাযোগ নেই। শাফকাত জামান তখন তাকে থ্রেট করে বলে এই সব কিছু থামাতে। তারপরে সিনথিয়া জয়িতাকে হোসনে আরার সাথে কথা বলিয়ে দেয়। জয়িতা আসলে সত্যিটা জানতে চায় স্নিগ্ধার সাথে রবিন কি করেছিল, কিন্তু স্নিগ্ধার মা এই সব বিষয়ে জয়িতার সাথে কথা বলতে চাচ্ছিল না। এইসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। জয়িতা বলে যে সে তার বাচ্চাকে কি জবাব দিবে, তার বাবার পরিচয় কি দিবে। ওদিকে ইন্সপেক্টর আজিম রবিনের লাস্ট লোকেশন ট্র্যাক করে জানতে পারে রবিনের মৃত্যুর আগে স্নিগ্ধার বাবার সাথে কথা বলতে দেখা গিয়েছিল। তাই পুলিশ শহীদকে সন্দেহ করছে। শহীদ আর হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এখানে স্নিগ্ধার ব্যাপারে তার বাবা সবকিছুই বলে। স্নিগ্ধা ছিল তাদের একমাত্র আদরের মেয়ে। স্নিগ্ধা রবিনের সাথে রিলেশনে জড়িয়ে যায়। রবিন প্রথমে ভালো থাকলেও পরে রবিনের ড্রাগ অ্যাডিক্টেডের মাত্রা আরও বেড়ে যায়, আর এই ড্রাগসের কারণে সিনথিয়ার সাথে তার প্রায়ই ঝামেলা হতো। স্নিগ্ধা রবিনকে নিয়ে সব সময় চিন্তা করত আর প্রচুর ডিপ্রেশনে থাকত। ওদিকে জয়িতাদের বাসায় তার বড় বোন তাকে বকাঝকা করতে শুরু করে। জয়িতার কারণে তাদের বাড়ির মান সম্মান নষ্ট হচ্ছে, তারা সমাজে চলাফেরা করতে পারছে না। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে স্নিগ্ধা আর রবিনের একটা সিন দেখি। রবিনের ড্রাগস নেওয়ার কারণে স্নিগ্ধার সাথে তার ঝামেলা হয়, আর সে এই টক্সিক রিলেশনশিপে থাকতে চায় না, কিন্তু রবিন তাকে যেতে দেয় না। এখানে রবিন স্নিগ্ধার কাছে একটা পার্সেল চায়, যেটা মূলত ছিল ড্রাগস। স্নিগ্ধা রবিনের কাছ থেকে সেটা নিয়ে লুকিয়ে রেখেছিল, যেটা রবিন চাইতে থাকে, কিন্তু স্নিগ্ধা তাকে সেটা দিতে অস্বীকার করে। এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়। এখন বর্তমানে অফিসার আজিম স্নিগ্ধার বাবা শহীদকে জিজ্ঞাসাবাদ করে। যেদিন রবিন নিখোঁজ হয়েছিল সেদিন রবিনের সাথে স্নিগ্ধার বাবার কথা হয়েছিল। সে স্বীকার করে যে রবিন তার সাথে কথা বলতে এসেছিল। রবিন তাকে সরি বলতে এসেছিল স্নিগ্ধার ব্যাপারে, আর তারপর থেকেই রবিন নিখোঁজ, তার ডেড বডি পাওয়া যায়। এই জন্য ইন্সপেক্টর আজিম শহীদকে রবিন হত্যার ব্যাপারে সন্দেহ করছে, কিন্তু শহীদ বলে যে সে সব কিছু সত্যিই বলেছে, তার সাথে কথা ঠিকই হয়েছিল, কিন্তু সে রবিনকে মারেনি, আর যে রবিনকে মেরেছে সে অবশ্যই ভালো কাজ করেছে। শহীদের হয়ে সে তার প্রতিশোধটা নিয়েছে, কারণ রবিনের মতো বাস্টার্ডের কারণেই তার মেয়ে আজ নেই। তবে রবিন হত্যায় শহীদকে প্রাইম সাসপেক্ট হিসেবে গণ্য করছে পুলিশ, আর এই সুযোগটাই মার্কিউলিস মঞ্চ কাজে লাগিয়ে তারা প্রতিবাদ করে। স্নিগ্ধার বাবা ঠিক কাজই করেছে, তার মেয়ের ধর্ষণের হত্যার তারা বিচার করেছে, কিন্তু সত্যিটা তো সে রবিনকে হত্যা করেনি।
বাসায় বসে শাফকাত জামান এটা দেখছিল। চারিদিকে তার ছেলের এই ঝামেলার কারণে শাফকাত জামান রাজনৈতিকভাবেও চাপে আসে। তারপরে জয়িতা আসে স্নিগ্ধার মা হোসনেহারার সাথে কথা বলতে। সে স্নিগ্ধার ব্যাপারে জানতে চায়। রবিন আর তার ফ্রেন্ডরা স্নিগ্ধার ব্যাপারে জয়িতার কাছে অনেক কিছুই লুকিয়েছে। স্নিগ্ধার মা বলে স্নিগ্ধা তাদের খুব আদরের মেয়ে ছিল, কিন্তু রবিনের সাথে রিলেশনে যাওয়ার পর তার জীবনটা ধীরে ধীরে দুর্বিষহ হয়ে ওঠে। সারাদিন সে ডিপ্রেশনে থাকতো, মা বাবার সাথে ঠিকমতো কথাও বলতো না, যেটা নিয়ে তার বাবা মা বেশ চিন্তিত ছিল। কিন্তু তারা কেউ বুঝে উঠতে পারেনি যে এমন একটা ঘটনা ঘটে যাবে আর স্নিগ্ধা এভাবেই মারা যাবে। স্নিগ্ধা রবিনকে অনেক করে ড্রাগস নেওয়ার ব্যাপারে বুঝিয়েছিল, কিন্তু রবিন তার কোনো কথাই শুনতে চাইতো না। যেদিন রাতে স্নিগ্ধা মারা যায় সেদিন স্নিগ্ধার বাবা মা থানায় গিয়েছিল, কিন্তু পুলিশ তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে বের করে দিয়েছিল। স্নিগ্ধার কেসটা ঠিকমতো তারা ইনভেস্টিগেটও করেনি, কারণ শাফকাত জামান তার ছেলেকে বাঁচাতে পুরো ঘটনাটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছিল। কিন্তু শহীদ বলে যে তার মেয়েকে রেপ করে ফেলে রেখে গিয়েছিল। ওদিকে শাফকাত জামানের পিএস বদরুল বলে যে তারা এখন সব দিক থেকে চাপের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ সিনথিয়া আবার স্নিগ্ধার কেসটা রিওপেন করতে চাচ্ছে। ওদিকে মার্কিউলিস মঞ্চ তারাও এই ব্যাপারে আন্দোলন করছে। শাফকাত জামান সিনথিয়াকে ফোন করে বলে যে সে তার ছেলেকে হারিয়েছে, এখন মানুষ মার্ডারের পক্ষে কথা বলছে। ছেলেকে হারিয়ে যে মিনিমাম সিম্প্যাথিটুকু তার পাওয়ার দরকার সে এতটুকুও পাচ্ছে না। তবে সিনথিয়া ছিল ঘাড়তারা টাইপের, সে শাফকাত জামানের সাথে উল্টাপাল্টা কথা বলে ফোন কেটে দেয়। তারপরে জয়িতা যায় শাফকাত জামানের সাথে কথা বলতে। শাফকাত জামান তার সাথে খারাপ ব্যবহার করে। জয়িতা তার কাছে জানতে চায় কেন সে স্নিগ্ধার পোস্টমর্টম রিপোর্ট বদলেছে। শাফকাত জামান বলে মাই সান ইজ নট রেপিস্ট, আর আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি। আমি যেটা করেছি আমার ছেলের ভালোর জন্যই করেছি। জয়িতা বলে সে প্রেগনেন্ট, বাচ্চাটা রবিনের। শাফকাত জামান ভাবে জয়িতা হয়তো মিথ্যা বলছে, সে টাকার জন্য এসেছে। জয়িতা তার এমন ব্যবহারে অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। তারপরে সিনথিয়া আসে তার মামা জহিরের সাথে কথা বলতে। জহির একজন বড় মাপের পলিটিশিয়ান, এই শহরের পলিটিক্স বলতে গেলে সেই হ্যান্ডেল করে। সিনথিয়া এসে দেখে মার্কিউলিস মঞ্চের মেম্বার ফাইজুল এখানে, যেটা অবশ্য সিনথিয়ার ভালো লাগে না। সে তার মামাকে বলে তুমি তাহলে মার্কিউলিস মঞ্চকে সাপোর্ট করো। তার মামা বলে আমরা রাজনীতিবিদ, আমাদের সবার সাথেই চলাফেরা করতে হয়। জহির সিনথিয়াকে শাফকাত জামানের ব্যাপারে সতর্ক করে, কারণ শাফকাত জামান খুবই ডেঞ্জারাস পারসন, সিনথিয়া তার সাথে পারবে না। তবে সিনথিয়া তার মামার কোনো কথাই শুনতে চায় না, সে তার আদর্শ নিয়েই কাজ করবে বলে জানায়। ওদিকে মার্কিউলিস মঞ্চের ফাইজুল, সে মার্কিউলিসের আদর্শ নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে থাকে। তারা স্নিগ্ধা হত্যার বিচার নিয়ে প্রতিবাদ মিছিল করে। তাদের এই সব কর্মকাণ্ড জয়িতার ছোট বোন জ্যোতির খুব ভালো লাগে, তাই সে এসে মার্কিউলিস মঞ্চে জয়েন করে। ওদিকে সিনথিয়ার সহকারী তুহিন চায় তারা মার্কিউলিস মঞ্চের সাথে হাত মিলিয়ে স্নিগ্ধার কেসটা নিয়ে কাজ করবে, কিন্তু সিনথিয়া এই ব্যাপারে রাজি হয় না। তবে তুহিন গোপনে ফাইজুলের সাথে হাত মিলায়। এতে অবশ্য তুহিন ফাইন্যান্সিয়াল কিছু লাভবানও হবে। তাদের ফার আর মার্কিউলিস মঞ্চ মিলে তারা ফার্কিউলিস মঞ্চ তৈরি করার সিদ্ধান্ত নেয়। এরপরে ইন্সপেক্টর আজিম অফিসার মনিরকে আগে মার্কিউলিস যাদেরকে হত্যা করেছিল সেই কেসগুলো দেখায়। মার্কিউলিস সাধারণত পিছন থেকে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে আর একটা করে চিরকুট রেখে যায়। আজিম আরও বলে স্নিগ্ধা হত্যার কেসটা একটু আলাদা, এই কেসে কোনো প্রাইম সাসপেক্ট নেই। সাসপেক্ট হিসেবে রবিনকে ধরা হয়েছিল, যেটা করেছিল স্নিগ্ধার বাবা মা। তবে শাফকাত জামান কেসটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় আর রবিন এর থেকে বেঁচে যায়। আজিম ধারণা করে তারা যদি কোনোভাবে স্নিগ্ধার কেসটা সলভ করতে পারে তাহলে তারা এই মার্কিউলিসের আসল পরিচয় জানতে পারবে। তারপরে তুহিন যায় মার্কিউলিস মঞ্চের যে হেড ছিল রাহাত তার সাথে কথা বলতে। তুহিন রাহাতকে বলে আমাদের দুই পক্ষের কাজের ধরনই কিন্তু এক, আপনারা রাজপথে শক্তি দিয়ে কাজ করেন আর আমরা অফিসে মেধা খাটিয়ে কাজ করি। তুহিন রাহাতকে একসাথে কাজ করার অফার দেয়, এতে রাহাত রাজিও হয়ে যায়। তারপরে দেখা যায় বদরুল রবিনের ফ্রেন্ড অরিত্রকে ফোন করে সেই পার্সেলের কথা বলে। মূলত এই পার্সেলটা ছিল একটা ড্রাগসের পার্সেল, যেখানে অনেক টাকার ড্রাগস ছিল। এটা ছিল বদরুলের আর এটা অরিত্র সাপ্লাই দিত, কিন্তু কোনোভাবে এটা রবিন অরিত্রর কাছ থেকে নিয়ে নেয়। এইরকম একটা পার্সেলের কারণেই স্নিগ্ধার সাথে রবিনের ঝামেলা হয়েছিল আর আনফর্চুনেটলি স্নিগ্ধা মারা যায়।
এই কারণে রবিন আর এই পার্সেল নিয়ে ঝামেলা করতে চাচ্ছিল না। সে চাচ্ছিল অরিত্র যেন এই পার্সেলের ব্যবসা বন্ধ করে দেয়। সে অরিত্রকে অনেক করে বোঝায়, তাই সে অরিত্রর কাছ থেকে এই পার্সেলটা নিয়েছিল। কিন্তু অরিত্র তাকে অনেক করে বোঝায় যে এই পার্সেলটা তার লাগবে, এখানে অনেক টাকার মাল। কিন্তু তার কিছুদিন পরেই রবিন হুট করেই মারা যায়, আর অরিত্র এই পার্সেলটা হাতে পায় না। বদরুল এখন তাকে ফোন করে অনেক গালাগাল করতে থাকে যে তার যেভাবেই হোক এই পার্সেলটা লাগবে। অপরদিকে সিনথিয়ারা, তারা স্নিগ্ধার কেসটা রিওপেন করে ফেলেছে, আর এবার তাদের সাথে যোগ দিয়েছে জয়িতাও। জয়িতা আসলে সত্যিটা জানতে চায় যে রবিন আসলে রেপিস্ট ছিল কিনা। এই জন্য স্নিগ্ধার কেসটা তদন্ত হওয়া জরুরি, তাই সে সিনথিয়াদের সাথে এখন হাত মিলিয়েছে। যেটা দেখে জয়িতার ফ্রেন্ড অনামিকা তাকে সাবধান করে, এসব করতে মানা করে, কারণ শাফকাত জামান অনেক ডেঞ্জারাস লোক। এই কেসটা তদন্ত হলে শাফকাত জামান বিপদে পড়বে, তখন সে কাউকে ছাড়বে না। অনামিকা তাকে অনেক করে বোঝায়, তবে জয়িতা তার কথা শোনে না। রাতে অরিত্র জয়িতার কাছে ফোন করে বলে যে রবিন তোকে কি কোনো পার্সেল দিয়েছিল। জয়িতা বলে যে সে এমন কিছু মনে করতে পারছে না, তবে অরিত্র তার উপরে রাগ দেখাতে থাকে, বলে পার্সেলটা আমি জানি তোর কাছে আছে, আর ওই পার্সেলটা আমাকে ফিরিয়ে দে, ওই পার্সেলটা তোকে দিতেই হবে। তারপরে বদরুলও তার কাছে ফোন দিয়ে একই কথা বলে যে পার্সেল তার কাছে আছে কিনা। জয়িতা বলে যে তার এই বিষয়ে কিছুই মনে নেই। তারপরে জয়িতা বাসায় এসে রবিনের দেওয়া গিফটগুলো খুব ভালোভাবে খুঁজে দেখে, আর সেখানে সে একটা পার্সেল দেখতে পায়, যেটা খুলতেই সে অবাক হয়ে যায়। এর মধ্যে ছিল ভয়ঙ্কর ড্রাগস LSD। জয়িতা তখন বুঝতে পারে যে সবাই কেন এই পার্সেলের প্রতি এত আগ্রহ দেখাচ্ছে। ফ্ল্যাশব্যাকের একটা সিনে আমরা দেখি রবিন একদিন কথার মধ্যে জয়িতার ব্যাগের ভিতরে এই পার্সেলটা দিয়ে দিয়েছিল। ওদিকে মার্কিউলিস মঞ্চ, তারা তুহিনের উপরে রেগে যায়, কারণ সিনথিয়া এখনও মার্কিউলিস মঞ্চকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছে। তারা যে প্ল্যান করেছিল তারা ফার্কিউলিস গঠন করবে, সেটা হচ্ছে না। তবে আসল কথা হলো এখন মার্কিউলিসের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে, আর মানুষ এই মার্কিউলিস মঞ্চকে অনেক সাপোর্ট করছে। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে রাহাত আর তার টিম নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটায়, যেটার নাম তারা দিয়েছে বাংলাদেশ আসল পার্টি, সংক্ষেপে বাপ। তাদের প্রচুর যে জনসমর্থন আছে সেগুলোকে কাজে লাগিয়ে তারা মার্কিউলিসের ফ্যান ক্লাবকে রাজনৈতিক দলে রূপান্তর করেছে, যেটা আমরা বাংলাদেশের এখনকার বর্তমান প্রেক্ষাপটেও দেখতে পারছি। তো যাই হোক, কিন্তু এখন সমস্যা হলো শাফকাত জামান সে তো খুবই পাওয়ারফুল, এমনিতেই সে তার ছেলেকে হারিয়ে অনেক চাপের মধ্যে আছে। তার উপরে আবার মার্কিউলিস মঞ্চ, ফার, আবার বাংলাদেশ আসল পার্টি সবাই মিলে এখন তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। বদরুল তখন তুহিনকে তুলে নিয়ে আসে। বদরুল তুহিনকে জিজ্ঞাসা করে যে তাদের প্ল্যান কি, তারা কেন শাফকাত জামানের পিছনে এমন উঠে পড়ে লেগেছে স্নিগ্ধার কেস নিয়ে। তুহিন বলে তাদের প্ল্যান নিয়ে বদরুলের এত মাথা ব্যথা কেন। তুহিন এখানে বদরুলকে আরও বলে যে বদরুল যখন জহিরের হয়ে কাজ করত তখন জহির তার পাছায় টায়ার পুড়িয়ে ছাপ দিয়েছিল, সেখান থেকে বদরুলের নাম হয়ে গিয়েছিল টায়ার বদরুল। তুহিনের মুখে এই টায়ার বদরুল নাম শুনে বদরুলের মাথা তো গরম হয়ে যায়। সে তখন তুহিনকে এলোপাতাড়ি মারতে থাকে, আর তুহিন সেখানেই মারা যায়। তবে তুহিনকে মেরে ফেলার কোনো ইন্টেনশন বদরুলের ছিল না। ওদিকে রবিনের বাবা শাফকাত জামান জয়িতাকে বাসায় ডেকে আনে। সে জয়িতার সাথে নেগোসিয়েশন করতে চায়, কারণ জয়িতাও এখন তার বিপক্ষে গেলে অনেক ঝামেলা। সে একসাথে এত শত্রুর মোকাবেলা করতে পারবে না। জয়িতার পেটে যেহেতু রবিনের বাচ্চা, তাই সে জয়িতার সাথে আর খারাপ ব্যবহার করে না। সে জয়িতাকে অফার করে যে তার পুরো পরিবার কানাডায় থাকে, জয়িতাকেও সে কানাডায় সেটেল করে দিতে চায়। তবে জয়িতা কানাডায় যেতে চায় না। সে আসলে সত্যিটা জানতে চায় কেন সবাই রবিনকে স্নিগ্ধার রেপিস্ট বলছে। ওদিকে তুহিনকে খুঁজে না পেয়ে সিনথিয়া যায় পুলিশের কাছে অভিযোগ করতে। অফিসার মনির তাকে জানায় যে তাদের কাছে তথ্য আছে, তুহিন মার্কিউলিস মঞ্চের সাথে হাত মিলিয়েছিল। তবে সিনথিয়া এটা বিশ্বাস করে না। সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। তার একদিন পরে পুলিশ তুহিনের লাশ খুঁজে পায়। বদরুল তুহিনকে মেরে ফেলে মার্কিউলিসের নামে চালিয়ে দিয়েছে। আজিম তখন ক্রাইম স্পটে যেয়ে দেখে এটা মার্কিউলিসের হত্যা করার প্যাটার্ন না। তার কিছুটা সন্দেহ হয়, হয়তো খুনটা অন্য কেউ করে মার্কিউলিসের নামে চালিয়ে দিয়েছে। তুহিনকে হারিয়ে সিনথিয়া বেশ কষ্ট পায়। সে তার মামা জহিরের সাথে দেখা করতে যায়। জহির তাকে বলে, তোকে আগেই বারণ করেছিলাম, এসব রাজনৈতিক খেলা, তুই এসব বুঝবি না। আর শাফকাত জামান কোনো সাধারণ লোক না, সে অনেক ঘাটের জল ঘোলা করে আজ এই জায়গায় এসেছে। মার্কিউলিস মঞ্চ এবার তুহিনকে ব্লেম করতে থাকে, কিন্তু আসলে তুহিন তো কোনো ধর্ষক না, তাকে তো বদরুল হত্যা করেছে।
আর এটাই হলো রাজনৈতিক চাল। তবে এটা কিন্তু মাথায় রাখবেন, মার্কিউলিস মঞ্চ তারা কিন্তু এখন আর মার্কিউলিসের আদর্শের উপরে নির্ভর না, তারা এখন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে। তবে একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই যে তারা নতুন দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে এর পিছনে কিন্তু জহিরের হাত আছে। জহির পিছন থেকে সবকিছুর কলকাঠি নাড়ছে। তো যাই হোক, ওদিকে জয়িতার বোন জ্যোতি যে মার্কিউলিস মঞ্চে যোগ দিয়েছিল, সেখানকার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ফাইজুল, তার ক্যারেক্টারের সমস্যা। সে জ্যোতিকে একা পেয়ে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। জ্যোতি সেখান থেকে চলে আসে আর এই সব কিছু জয়িতাকে বলে দেয়। তারপরে জয়িতা জ্যোতিকে নিয়ে তাদের অফিসে যায়, অফিসে ভাঙচুর করতে শুরু করে। এখানে তারা ফাইজুলকে থ্রেট করে চলে আসে। অবশ্য সেই টাইমে ফাইজুলদের অফিসে কেউ ছিল না, এই জন্য ব্যাপারটা পাবলিকলি আর কেউ জানতে পারে না। তবে জহির এই ব্যাপারটা জানতে পেরে ফাইজুলকে বেশ বকাবকি করে। তারা নিজেরা নারীদের অধিকার নিয়ে আন্দোলন করে, আবার তারাই কিনা কাউকে একা পেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। ওদিকে নারু অফিসে অফিসার মুনির শাফকাত জামানকে তুহিন হত্যার হুকুমের আসামি করে জিজ্ঞাসাবাদ করে। সে নাকি বদরুলকে তুহিনকে হত্যা করার হুকুম দিয়েছিল, তবে শাফকাত জামান অস্বীকার করে। ওদিকে বদরুল তুহিনকে মেরে সে এখন লাপাত্তা, তার কোনো খোঁজ নেই। তবে সিনথিয়া তুহিনকে হারিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়ে। এখন তার কাছে খবর আসে যে তার অফিস নাকি কারা ভাঙচুর করছে। রাতে আমরা রবিনের ফ্রেন্ড অরিত্রকে দেখতে পাই, সে ফোনে কথা বলছিল। তখন পেছন থেকে কালো পোশাক পরা সেই লোকটা এসে তাকে মেরে ফেলে। পরের দিন পুলিশ অরিত্রর লাশ খুঁজে পায়, তাকে হত্যা করেছে মার্কিউলিস। রবিন, অরিত্র, জয় তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একে একে মার্কিউলিস সবাইকে হত্যা করেছে। এখন শুধু বাকি আছে অনামিকা। ইন্সপেক্টর আজিম তাকে জিজ্ঞাসা করে আর স্নিগ্ধার ব্যাপারে সত্যিটা জানতে চায়। অনামিকা তখন ভয়ে সত্যিটা বলে। স্নিগ্ধা যেদিন মারা যায় সেদিন ছোট্ট একটা ঝামেলা থেকে সবকিছু শুরু হয়েছিল। রবিন, জয় এদেরকে ড্রাগস সাপ্লাই দিত অরিত্র। অনামিকা আর স্নিগ্ধা তাদের বাসায় যেয়ে দেখে তারা দুজন মাতাল হয়ে ড্রাগস নিয়ে পড়ে আসে। স্নিগ্ধা তখন সব দোষ অরিত্রকে দেয়। অরিত্র নিজে ড্রাগস না নিলেও এদের দুজনকে ড্রাগস সাপ্লাই দিত, যে কারণে স্নিগ্ধা তার উপরে খুবই রেগে যায়। তবে স্নিগ্ধা ছিল একরোখা জেদি একটা মেয়ে। সে তার ফ্রেন্ডদের সবাইকে দোষ দিতে থাকে যে তাদের কারণেই নাকি রবিন দিনে দিনে আরও বেশি মাতাল হয়ে যাচ্ছে। গাড়িতে করে তারা বাসায় ফেরার সময় স্নিগ্ধা অরিত্রর উপরে রাগ দেখাতে থাকে। এই নিয়ে তাদের চারজনের ভিতরে ঝামেলা হয়। স্নিগ্ধা তখন গাড়ি থেকে নেমে যায় আর গভীর রাতে সে একা একাই বাড়ি হেঁটে যেতে থাকে। তবে অনামিকারা সবাই মিলে তাকে অনেক করে বুঝিয়েও আর গাড়িতে নিতে পারে না, তাই তারা বাধ্য হয়ে স্নিগ্ধাকে সেখানে নামিয়ে রেখে চলে আসে। তবে কিছুদূর যাওয়ার পর তারা বুঝতে পারে যে তাদের স্নিগ্ধাকে এত রাতে ওখানে একা রেখে চলে আসা ঠিক হয়নি, তাই তারা স্নিগ্ধাকে আবার নিয়ে আসতে ফেরত যায়। তবে যে তারা দেখতে পায় স্নিগ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে আসে, তখন সে অলমোস্ট ডেড। তবে থানা পুলিশের ভয়ে কেউ তাকে টাচ করছিল না। অনামিকারাও অনেক ভয় পেয়ে যায়। তারা এই সিচুয়েশনে কি করবে এটা বুঝে উঠতে না পেরে সেখান থেকে চলে আসে। আর এটাই ছিল তাদের সবথেকে বড় ভুল। অনামিকা অনেক আফসোস করে, বলে যদি তারা সেই সময় স্নিগ্ধাকে আরও একটু জোর করে গাড়িতে করে নিয়ে আসার চেষ্টা করত তাহলে হয়তো স্নিগ্ধা আজ মারা যেত না। এরপরে স্নিগ্ধার বাবা মা রবিনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে এখানে স্নিগ্ধার মৃত্যুর কারণটা আসলে দেখানো হয়নি। কেউ তাকে হত্যা করেছে নাকি সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, যেটা এই সিজনে ক্লিয়ার করা হয়নি। পরে অবশ্য শাফকাত জামান তার ছেলেকে বাঁচাতে স্নিগ্ধার মারা যাওয়াটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় এবং সে রিপোর্টও বদলে দেয়। অনামিকা, জয় আর অরিত্রকে শাসিয়ে বলে সবকিছু ভুলে যেতে। তবে সত্যিটা হলো রবিন তো স্নিগ্ধাকে হত্যা করেনি, কিন্তু তাকে কেন মার্কিউলিস হত্যা করলো? জয়িতা অনামিকার মুখ থেকে সত্যিটা শুনে হতভম্ব হয়ে যায়। তবে সেটা বুঝতে পারে যে রবিন আসলে ধর্ষক ছিল না। পরের দিন দেখা যায় রাহাত আসে জহিরের সাথে কথা বলতে। মার্কিউলিস মঞ্চকে কাজে লাগিয়ে তারা যে নতুন আসল পার্টি তৈরি করেছে, বাপ অর্থাৎ বাংলাদেশ আসল পার্টি, মূলত জহির আসে এর মূলে। জহির তাদেরকে পিছন থেকে কলকাঠি নাড়ছে। এখানে আমরা জানতে পারি সিনথিয়ার অফিসে যে ভাঙচুর হয়েছিল সেটা জহিরের নির্দেশেই হয়েছিল, কারণ জহির তার ভাগ্নি সিনথিয়াকে এই সব কিছু থেকে বেরিয়ে আসার জন্য সতর্ক করতে তার অফিসে ভাঙচুর করিয়েছে। এটা একটা রাজনৈতিক খেলা, যেটা সিনথিয়া বোঝে না। জহির এখানে আরও বলে নতুন যে রাজনৈতিক জোট হচ্ছে জনতান্ত্রিক জোট, শাফকাত জামানের চেয়ারটা এখানে ফাঁকা, কারণ সে এখন তার ছেলের ঝামেলায় ব্যস্ত। আসলে জহিররা প্ল্যান করেই শাফকাত জামানকে ঝামেলায় ফেলে দিয়েছে। তবে এখন আসল কথা হলো মার্কিউলিসটা কে। ইন্সপেক্টর আজিম তখন মনিরকে বলে মার্কিউলিস অদৃশ্য,
সে মূলত সেই কেসগুলোকেই সামনে আনার চেষ্টা করছে যেগুলোর বিচার হয়নি। তবে রাহাতরা এতদিন মার্কিউলিস মঞ্চ করে মার্কিউলিসের নামে স্লোগান দিত, কিন্তু ধীরে ধীরে তারা বাংলাদেশ আসল পার্টি অর্থাৎ বাপের স্লোগান দিচ্ছে। তবে চতুর্দিক থেকে এখন মার্কিউলিসের প্রচুর কেস আসতে শুরু করে, যেখানে যা মার্ডার হচ্ছে সব মার্কিউলিসের নামে চালিয়ে দিচ্ছে। মার্কিউলিসের প্যাটার্ন ফলো করছে। এখন পুলিশও কনফিউজড হয়ে যাচ্ছে কোনটা আসল কেস, কোনটা মার্কিউলিস কেস আর কোনটা অন্য কেস। ওদিকে জয়িতাকে ডাক্তার জানায় তার প্রেগন্যান্সি এখন অনেক রেয়ার কন্ডিশনে আছে, বাচ্চা আর সে দুটোই রিস্কি পজিশনে। এখন তার অ্যাবর্শন করিয়ে নেওয়াটাই ভালো। এটা শুনে জয়িতা খুব কষ্ট পায়। তারপরে দেখা যায় জহির হাসপাতালে সিনথিয়ার সাথে দেখা করতে এসেছে। তবে সিনথিয়ার যারা অফিস ভেঙেছে সিনথিয়া তাদের ব্যাপারে মামলা করতে চায়, কিন্তু জহির মামলা করতে দিতে চায় না, বলে এসব মামলা হামলার ভিতরে যাওয়ার দরকার নেই। সিনথিয়া চলে গেলে একটু পরে সেখানে বদরুল আসে ডাক্তারের পোশাক পরে। এখানে একটা বড় টুইস্ট রিভিল হয়। বদরুল মূলত জহিরেরই লোক। এতদিন সে শাফকাত জামানের উপদেষ্টা হয়ে তার কাছে ছিল আর তার সব খবর জহিরের কাছে পাঠাতো। এখন সে ফেসে গেছে। বদরুল তখন জহিরকে জিজ্ঞাসা করে রবিনকে মারাটা কি খুব দরকার ছিল? জহির তখন বলে রবিনের সাথে অহেদ নামের একটা লোকের নাকি ঝামেলা ছিল, তাই অহেদের হাতেই তাকে মরতে হয়েছে। আর এই কারণেই তার বাপ মরছে ভাতে। কেউ মরে ভাতে আর কেউ মরে পাতে, এই সবটাই পলিটিক্স। বদরুল বলে তাহলে রবিনের দুই বন্ধুকে কেন মরতে হলো? তারা তো কিছু করেনি। জহির বলে অনেক সময় অনেক বড় বড় কাজ করতে গেলে 2-4 জনকে শহীদ হতে হয়, যেটা পলিটিক্সেরই একটা অংশ। মানুষ এটা বুঝতে পারে না। এখানে আমি একটু ক্লিয়ার করে বলি। এই পর্যায়ে এসে মার্কিউলিয়াসের কথাটা আপনারা একটা সাইডে রাখেন। জহির আর শাফকাত জামান দুইজন বড় পলিটিশিয়ান লিডার। পুরো দেশের পলিটিক্স বলতে গেলে তারাই হ্যান্ডেল করে। তবে শাফকাত জামান ছিল প্রচণ্ড ডেঞ্জারাস লোক। তাকে টক্কর দেয়া জহিরের জন্য এতটা সহজ ছিল না। তবে জহির ছিল ঠান্ডা মাথার পলিটিশিয়ান। বদরুল প্রথমে তার হয়েই কাজ করত, পরে বদরুল ঝামেলা করে শাফকাত জামানের হয়ে কাজ করা শুরু করে। রবিন ছিল জহিরের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। সে ছিল স্পয়েলড আর ড্রাগ অ্যাডিক্টেড। তার আর স্নিগ্ধাকে দিয়েই জহির শাফকাত জামানকে ধরাশায়ী করে ফেলেছে। স্নিগ্ধার মারা যাওয়াটা এখানে ঠিক মতো দেখানো হয়নি। হয়তো তাকে কেউ প্ল্যান করে মেরেছে, আবার নাও হতে পারে। এটা আমার মত আর কি। তবে জহির তো বলল অহেদের সাথে তার ঝামেলা ছিল, অহেদ রবিনকে মেরেছে। তবে এই সিরিজের ভিতরে এই অহেদ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। আর এই কারণে শাফকাত জামান এখন পস্তাচ্ছে। তার রাজনৈতিক ক্যারিয়ার এখন তলানিতে। জহির সবকিছু হ্যান্ডেল করেই ফেলেছিল। শাফকাত জামানের অপোনেন্ট হিসেবে রাহাতের নতুন দলকে প্রায় দাঁড় করিয়েই ফেলেছিল। তবে ঝামেলা করে দিয়েছে বদরুল তুহিনকে হত্যা করে। তবে বদরুল তো তুহিনকে ইচ্ছা করে হত্যা করেনি। বদরুল, তার পাশা আর টায়ার, এই 3টা জিনিস শুনলে বদরুলের মাথা খারাপ হয়ে যায়। কোনো একটা ঝামেলার কারণে একবার টায়ার পুড়িয়ে বদরুলের পাশায় ছাপ দিয়েছিল। সেখান থেকেই তার নাম হয়ে যায় টায়ার বদরুল। জহির তখন বদরুলকে লুকিয়ে যেতে বলে, তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তবে এখন কথা হলো এই মার্কিউলিস আসলে কে? মার্কিউলিস কি আসলেই একটি রাজনৈতিক ধোঁকা? মার্কিউলিসের ক্যারেক্টারটা তৈরি করে মানুষ এমন করে কি হত্যাকাণ্ড চালাচ্ছে? ওয়েল, সত্যিটা হলো না। আসলে মার্কিউলিসের অস্তিত্ব আছে। মুভির একদম শেষে দেখা যায় মার্কিউলিস নিজে আজিমকে ফোন করে বলে আমি মার্কিউলিস। তারা আসলে কার পিছনে দৌড়াচ্ছে? সে আজিমের সাথে সরাসরি দেখা করতে চায়। আর এখানে অনেকগুলো প্রশ্নকে সামনে রেখে এই সিরিজটা শেষ হয়ে যায়। টুয়েল সিরিজের কথা যদি আমি বলতে যাই, তবে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। বরাবরের মতোই ক্রাইম থ্রিলার গল্পগুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। তার সাথে এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার টোন, টুইস্ট, সাসপেন্স সবকিছু এক কথায় দুর্দান্ত ছিল। আমি হাইলি রিকমেন্ড করব মুভিটা একবার দেখার। আপনার অবশ্যই ভালো লাগবে। কিভাবে একটা রাজনৈতিক দল গড়ে ওঠে, মানুষ কিভাবে পলিটিক্সের শিকার হয়, পলিটিক্সের ভিতরগত কিছু বিষয় এখানে দেখানো হয়েছে, যেটা স্বাভাবিক দৃষ্টিতে অনেক সাধারণ মনে হলেও এভাবেই কোনো পলিটিক্স কাজ করে। অবশ্য পলিটিক্স সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। মুভি দেখে আর পারিপার্শ্বিক অবস্থা থেকে আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলার চেষ্টা করেছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা প্রথম সিজন। এটা দ্বিতীয় সিজন অবশ্যই আমি মনে করি আসবে, কারণ এখানে অনেক কিছুই স্পষ্ট করা হয়নি। এটা 2023 সালে চরকিতে রিলিজ হয়েছিল। আর এই মুভিটা কিন্তু সত্য ঘটনার উপরে বেস করে নির্মিত। আপনাদের হয়তো মনে আছে কয়েক বছর আগে এমন অজ্ঞাত ধর্ষকদের লাশ পাওয়া যেত আর একটা চিরকুট পাওয়া যেত, আর তাদেরকে হত্যা করেছিল হারকিউলিস। তবে এখানে আমরা মার্কিউলিসের গল্প দেখলাম।
তো ওভারঅল ভালো ছিল। দ্বিতীয় সিজন আসলে অবশ্যই সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করব। আর ভিডিওটা আপাতত এতটুকুই। আর আমার এই বকবকানির জন্য একটা লাইক তো আমি ডিজার্ভ অবশ্যই করি। আর ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বাই বাই।